পল কাপুর আমেরিকার এই দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ডোর জায়গায় খুব সহজে চেনা যায়। এখনো পল কাপুরকে যেহেতু চিনি নাই, পল কাপুরের খেল এখনো দেখি নাই, ডোনাল্ডোর খেল আমরা দেখেছি। ডোনাল্ডো পাকিস্তানে ইমরান খানের দলকে ফেলে দিয়ে যে সরকার বসিয়েছেন সেই সরকার এখনো রাজ করছে, এবং শুধু পাকিস্তানে রাজ করছে না, তার ছায়া বাংলাদেশে ফেলছে। বাংলাদেশে $29 বিলিয়ন ইনভেস্ট করে ডোনাল্ডোই নাকি শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছেন। সেই জায়গায় দায়িত্ব নিয়েছেন পল কাপুর, ভারতীয় বংশোদ্ভূত এবং খুবই সেকুলার ধর্মপন্থী এবং ইসলামী টেরোরিস্ট, মুসলিম টেরোরিস্ট এসবের বিরুদ্ধে তার সাংঘাতিক শক্ত অবস্থান। পল কাপুর খুব দ্রুত সময়ে বাংলাদেশে আসবেন ডোনাল্ডোর মতন কোনো লু হাওয়া নিয়ে কোনো ঝড় তুলতে। সে প্রশ্ন, এই আলাপচারিতা চারদিকেই কিন্তু আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়া আছে। যাক, পল কাপুরের আসার পর বাংলাদেশে একটা চূড়ান্ত চেঞ্জ আসতে পারে, সেটা অনেকেই বলছেন। ইভেন দো আমি যে আলোচনাটা আপনাদের সামনে এখন জোরালো করবো, সেই আলোচনার চেয়েও এই আলোচনার পাশাপাশি আছে যে যা কিছুই ঘটছে, যা কিছু ঘটবে, সেটা হচ্ছে পল কাপুর আসার পর হয়তো আমেরিকা যদি ঘুমটা খুলে নাচে যে হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নির্বাচন সম্ভব না, সেই ক্ষেত্রে। আচ্ছা, এর বাইরে আরো কিছু বিষয় আমাদের সামনে আছে, আমাদের কাছে কিছু খবরাখবর আছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর, বিভিন্ন সূত্র, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মিডিয়া, দুঃখিত, কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিবিদ, বিশ্লেষক, দেশি বিদেশি, সবার সঙ্গে কথা বলে যেসব ইনফরমেশন আমাদের হাতে। দেখেন, সপ্তাহখানেক আগে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ইন্ডিয়ায় গিয়েছিলেন 20-21 তারিখের দিকে নভেম্বরের। সেই ইন্ডিয়ার ট্যুর শেষে এসেই তিনি কাতারের দোহায় গেছেন। এই কাতারের দোহায় যাওয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে। কাতারের দোহায় তিনি কোথায় গিয়েছেন, কার সঙ্গে গিয়েছেন, যেসব সূত্রের খবর, সেসব সূত্রের খবরে বলা হচ্ছে সেখানে ভারত, আমেরিকা এবং কাতারের গোয়েন্দা সংস্থার সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সঙ্গে কি গভীর এবং জটিল কিছু বিষয়ে খলিলুর রহমানের কথা হয়েছে, যে কথাগুলো তার অজিত দোভালের সঙ্গে উঠেছিল, যেগুলো সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানে না। যে দোভালের সঙ্গে দীর্ঘ মিটিং এ কি কি আলোচনা হয়েছে, ভারত কি বাংলাদেশের ভেতরে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের উত্থান নিয়ে তার কোনো অবস্থান, যেগুলো তার মিডিয়া তাকে বলেছে, সেগুলো কি বাংলাদেশের হাতে তুলে দিয়েছে কিনা, খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে কিনা। এবং সেই সূত্র ধরেই খুব ঝড়ের বেগে খলিলুর রহমানকে ছুটে যেতে হয়েছে কাতারে, এবং সেইখানে বিশেষ বিশেষ দেশের মধ্যস্থতায় তাকে বসতে হয়েছে, এবং সেখানে যেসব এজেন্ডাগুলোর কথা বলা হয়েছে, যে এজেন্ডাগুলো নিয়ে আপনার কথা হয়েছে এই দুই তিন ডাকসাইটে মানুষজনের মধ্যে, সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের হাতে সূত্রের খবর হচ্ছে কাতারের দোহায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে 3 মার্কিন ও 1 ভারতীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে সূত্র জানাচ্ছে। সেখানে আলোচিত বিষয়গুলোর মধ্যে তারেক রহমানের ফেরা, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির অবস্থান মূল্যায়ন ও আওয়ামী লীগের পুনর্বাসনে করণীয় বিষয়াদি আলোচিত হয়েছে মর্মে বিভিন্ন সূত্র থেকে আভাস দিচ্ছে। প্রসঙ্গ উঠেছে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক, চীন থেকে অস্ত্র কেনা, সেটার বিকল্প হিসেবে বেশ কয়েকটা দেশের কথা বলা হয়েছে, সেগুলো নিয়ে ভারতের আবার মত অমতের কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়েছে। এসব নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হলো যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটা মেনে নেবে। আপনারা জানেন যে এর মধ্যেই আলোচনা হচ্ছে ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগবিহীন নির্বাচন ভারত মেনে নেবে না, এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারেও ভারতের কোন রকম ন্যূনতম কোনো ধরনের কোনো আগ্রহ নেই। এই যদি সিচুয়েশন হয়, তাহলে বাংলাদেশ কি করতে আছে? বাংলাদেশে কি এমন কিছু করতে আছে যে আকাশে বাতাসে এমন খবর আছে খুব দ্রুততার সাথে উপদেষ্টা পরিষদের আবার একটা জরুরি বৈঠক বসতে পারে বাংলাদেশে, এবং যেই জরুরি বৈঠকে আওয়ামী লীগের শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, এ ধরনের আলাপ করতে পারে। অথবা এমন কোন প্রেক্ষাপট কি তৈরি হচ্ছে যে আওয়ামী লীগের একেবারে টপ যারা, বা এই ধরনের সিচুয়েশন যে আওয়ামী লীগের যাদের এই পল কাপুর আসা পর্যন্ত যাদের মানে এইরকম শর্ত থাকবে না, কিন্তু অলিখিত শর্ত, যে পল কাপুর আসা পর্যন্ত আওয়ামী লীগের যাদের শীর্ষ নেতৃত্বের বিচার হয়ে যাবে, যারা সাজার সম্মুখীন হবে, তাদের বাদ দিয়ে আমি আপনাদেরকে আরো একজনের একটা খবরের দিকে একটু মনোযোগ দিব, আপনারা চেষ্টা করবেন ধরার জন্য। আপনারা জানেন যে এই সরকারের খুবই ভালো বিচরণ নূর হক নূর, তার এই গণঅধিকার পরিষদ সভাপতি, তার এই সরকারের সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই সরকার তাকে স্নেহ করে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। গণঅধিকার পরিষদ সভাপতি নূর হক নূর
আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতি সুযোগ দেওয়ার কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বোঝার চেষ্টা করবেন, এই কথাগুলো কিন্তু পাবলিককে ছেড়ে দেওয়া হয় বোঝার জন্য, পাবলিক সেন্টিমেন্ট বোঝার জন্য, এবং দায়িত্বশীলরা বলেন না এগুলো পুরনো সরকারি কৌশল। একেবারে দায়িত্বশীলরা না বলে সংশ্লিষ্ট, তাদের সংশ্লিষ্ট কাউকে দিয়ে বলানো। যাচাই বাছাই সুযোগ দেওয়ার কথা বললে আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা 5 আসনের প্রার্থী পরিচিতি ও সমাবেশে কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের সবাই দোষী না, যারা নিরপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঠিক এই প্ল্যাটফর্মটাই, এই অ্যাঙ্গেলটাই, এটা ঢাকায় বলেন, দিল্লিতে বলেন বা দোহায় বলেন, সেইখানে, অথবা যদি আপনি বলেন যে ওয়াশিংটনেও, এই আলাপটাই কি খুব জোরদার হয়েছে কিনা এই সাম্প্রতিক সময়। এবং যদি উপদেষ্টা পরিষদ কোনো জরুরি বৈঠকে বসে, খুব অবাক হওয়ার কিছু থাকবে না সেখানে। এবং সরকারের উপর যে একটা চাপ আছে, এটা এখন ওপেন সিক্রেট, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে সহ নির্বাচন একটা কিন্তু আসতে পারে, যে আওয়ামী লীগ হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রাখা হবে না। এটাও হতে পারে, এটাও খুব অস্বাভাবিক কিছু না। ধরেন তফসিল ঘোষণা হলো, নির্বাচনের সবকিছুই, নির্বাচন ঘনিয়ে আসলো, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারলো না। এটাও কিন্তু রাজনীতির একটা সাংঘাতিক রকম আলাপ সালাপ চলছে। যাক, অনেক কিছুই আপনারা বুঝতে পারছেন, দুঃখিত, দেশের ভেতরে, দেশের বাইরে, ঢাকায়, দিল্লিতে, দোহায়, ওয়াশিংটন, ওই আওয়ামী লীগ সূত্র, -2, -3, খালেদা জিয়া, তারেক রহমান, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, এই সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত খিচুড়ি পাকেনি, কিন্তু বহু অ্যাঙ্গেলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপার সেগুলো ডালপালা ছড়াচ্ছে, এবং আস্তে আস্তে এটা ম্যাচুরিটির দিকে যাচ্ছে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের পরিচয় মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি, এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে। এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার সাথে এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে যা নিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায়, তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে।